সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় কি কাজ করছেন? এই যে আমাদের মাননীয় মন্ত্রী মহোদয় বলে গেছেন যে ওনারা কোনো ভিডিওতে ওনাদের প্রতিষ্ঠানের নাম ব্যবহার করেন না। কেন ব্যবহার করেন না? ব্যবহার করেন এই জন্য ওনার মন মতো ওনার নিজের যারা পরিচিত নিজের বিভিন্ন মিডিয়া হাউসগুলো দিয়ে উনি ডকুমেন্টারি বানান, যেগুলোতে কোটি কোটি টাকা অপচয় করা হচ্ছে। শুধু তাই নয়, প্রকুরমেন্টে এই ডকুমেন্টারি বানানোতে ভেজাল আছে। সাহিত্যের কাছ থেকে যে আশ্রয় নিই, আমরা গানের কাছ থেকে যে আশ্রয় নিই, আমরা কবির কাছ থেকে এবং তার কবিতার কাছ থেকে যে আশ্রয় নিই, সেই মহা ঘটনা বা বিপ্লব বা অভ্যুত্থান চলে যাওয়ার পর এই যাদের কাছ থেকে আশ্রয় নিয়ে এত বড় ঘটনা আমরা ঘটালাম, তাদের প্রতি দায়িত্ব পালন বা তাদের প্রতি শ্রদ্ধা জানানোর কাজ কিন্তু আমরা বরাবরই, এটা ইতিহাসেই দেখা গেছে, আমরা সবচেয়ে অবহেলা করেছি, সবচেয়ে উপেক্ষা করেছি। জুলাইকে যারা বিতর্কিত করেছেন তারা হলেন এই সরকারের লোকরা। প্রথমেই বলি, এই যে বাংলা একাডেমি যতগুলো কাজ করছেন তারা প্রত্যেকটা কাজই বিতর্কিত। কবিতা সংকলন, প্রবন্ধ সংকলন এবং গল্প সংকলন, এই সংকলনগুলো উচিত ছিল যারা জুলাইয়ের পক্ষে বড় বড় লেখক তাদের দিয়ে লেখানো। কারণ এই যে বড় বড় লেখকদের দিয়ে না লেখানোর কারণ হলো যে তারা এটা বিতর্কিত করতে চায়। কারণ হলো আজ থেকে 50 বছর পরে যখন এই বিষয়গুলো নিয়ে গবেষণা হবে, তখন ওই 50 বছরের যে গবেষক থাকবেন তখন উনি দেখবেন কি যে এই সংকলনে এই সময়ের যারা বিখ্যাত লেখক তারা লেখেনি, অতএব তারা এই জুলাইয়ের পক্ষে ছিলেন না। শুধু তাই নয়, এই বাংলা একাডেমির লাইব্রেরিতে গেলে আপনি দেখতে পাবেন জুলাইয়ের ধারণ করা যেই পত্রিকাটি, সেটি হলো আমার দেশ পত্রিকা, সেই পত্রিকাটি লাইব্রেরিতে আপনারা পাবেন না। তাহলে কি ডকুমেন্ট থাকবে আপনার? মানুষ তো এইসব লাইব্রেরিতেগুলিতে এসেই তো আপনার জুলাইয়ের ডকুমেন্ট খুঁজবে, এই সময় কি কাজ হয়েছে, কি লিখেছে, কারা কি করেছে না করেছে, ঠিক না? আরেকটি বিষয়, শিশু একাডেমিতে দেখেন একজন ডিজি বসিয়েছেন, সেই ডিজির পদ কি? যুগ্ম সচিব। আদৌ মহাপরিচালকের পদ যুগ্ম সচিবের পদ না, এটা হলো অতিরিক্ত সচিবের পদ। সেখানে বসিয়েছেন যাকে, তিনি হলেন কামাল চৌধুরীর পিএসের ওয়াইফকে, যিনি কোনো শিল্প সাহিত্যের লোক না, তাকে ওই জায়গায় বসিয়েছেন শুধু কিছু দুর্নীতি, কিছু তাদের এজেন্ডা পূরণ করার জন্য বসিয়েছেন, যাতে জুলাই নিয়ে কোনো কাজ হয় না। আপনি শিশু একাডেমিতে যাবেন, দেখবেন শিশু একাডেমি একটি মরুভূমির মতো। সেখানে জুলাই নিয়ে সংকলন হবে, জুলাই নিয়ে প্রকাশন হবে, জুলাইয়ের যে শিশুরা জীবন দিয়েছেন তাদের নিয়ে একটি জাদুঘর হবে। অনেক কাজ হওয়ার কথা, সেখানে কোনো কাজই হচ্ছে না। এই যে বিষয়গুলো, শুধু তাই নয়, সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় কি কাজ করছেন? এই যে আমাদের মাননীয় মন্ত্রী মহোদয় বলে গেছেন যে ওনারা কোনো ভিডিওতে ওনাদের প্রতিষ্ঠানের নাম ব্যবহার করেন না। কেন ব্যবহার করেন না? ব্যবহার করেন এই জন্য ওনার মন মতো ওনার নিজের যারা পরিচিত নিজের বিভিন্ন মিডিয়া হাউসগুলো দিয়ে উনি ডকুমেন্টারি বানান, যেগুলোতে কোটি কোটি টাকা অপচয় করা হচ্ছে। শুধু তাই নয়, প্রকুরমেন্টে এই ডকুমেন্টারি বানানোতে ভেজাল আছে। একজন আমাকে অভিযোগ করেছেন, একজন প্রকুরমেন্ট বাংলাদেশের একজন প্রথম শ্রেণীর, তারা কি করছেন না করছেন, অনেক দুর্নীতি। এই যে দেখেন, জাতীয় গ্রন্থাগার অধিদপ্তরে একটি বিজ্ঞপ্তি কয়েকদিন আগে দেওয়া হয়েছে, সেখানে জুলাইয়ের বই যে তারা কিনবে সেই বিষয়ে তারা উল্লেখ করেনি। এরকম আপনারা প্রত্যেকটা প্রতিষ্ঠানে যদি খুঁটিনাটি বিষয় বের করেন, এবং অসংখ্য, এটা কোনো জুলাই বিপ্লবকে তারা কোনো ধারণ করে এবং তারা আর্কাইভ করে রাখছেন না। আর্কাইভ করে রাখতে হবে আমাদের, যারা আমরা পথে প্রান্তরে কাজ করেছি, যারা আমরা কবিতা লিখেছি, যারা আমরা হুমকি ধামকির সম্মুখীন হয়েছি। অতএব জুলাইকে ধারণ করব আমরা, জুলাই আমাদের। জুলাই শব্দটিকে আমাদের প্রতিষ্ঠিত করতে হবে। শুধু মুক্তিযুদ্ধ যেমন প্রতিষ্ঠিত হয়েছে, জুলাইও আমাদের প্রতিষ্ঠিত করতে হবে। এই প্রতিষ্ঠিতের কাজটি করবে সাধারণ জনগণ। সরকার আসবে, সরকার যাবে, এরা শুধু মধু নিয়ে চলে যাবে, এরা শুধু বাহবা নিয়ে চলে যাবে, এরা শুধু এই চেয়ারগুলোকে নোংরা করে চলে যাবে। আমাদের পরিষ্কার করতে হবে, আমাদের রক্ত দিতে হবে, আমাদের দেশকে স্বাধীনভাবে মানুষের কাছে, সাধারণ জনগণের কাছে প্রতিষ্ঠিত করতে হবে। এই বলে আমার কথা শেষ করছি। ধন্যবাদ সবাইকে। সাহিত্যের কাছ থেকে যে আশ্রয় নিই, আমরা গানের কাছ থেকে যে আশ্রয় নিই, আমরা কবির কাছ থেকে এবং তার কবিতার কাছ থেকে যে আশ্রয় নিই, সেই
মহা ঘটনা বা বিপ্লব বা অভ্যুত্থান চলে যাওয়ার পর এই যাদের কাছ থেকে আশ্রয় নিয়ে এত বড় ঘটনা আমরা ঘটালাম, তাদের প্রতি দায়িত্ব পালন বা তাদের প্রতি শ্রদ্ধা জানানোর কাজ কিন্তু আমরা বরাবরই, এটা ইতিহাসেই দেখা গেছে, আমরা সবচেয়ে অবহেলা করেছি, সবচেয়ে উপেক্ষা করেছি। আপনারা 2024 সালের যে আমাদের যে জুলাই বিপ্লব বা জুলাই অভ্যুত্থান যাই বলেন, সেখানেও যেসব গান সারা রাত ধরে আমরা, বিশেষ করে 25 তারিখের পরেই 5 তারিখ পর্যন্ত আমরা তো কেউ রাতে ঘুমাতে পারিনি, সারাদিন রাস্তায় উদ্ভ্রান্ত, কে কার স্বজন মারা যাচ্ছে, কার সন্তান মারা যাচ্ছে সেই চিন্তায় সবাই আমরা মানে পাগল প্রায়। এবং সারা রাত জেগে যতদিন পর্যন্ত ইন্টারনেট চালু ছিল, যতদিন পলক ইন্টারনেট বন্ধ করেনি, আপডেট দেখা, কি হচ্ছে সেগুলোর খোঁজ খবর নেওয়া। এবং সেখানে আমাদেরকে এই বিনিদ্র রজনী কাটাতে বাধ্য করেছে, আমাদের রক্তকে গরম করেছে, পরের দিন সকালে আরো দ্বিগুণ ত্রিগুণ চতুর্গুণ শক্তি নিয়ে রাস্তায় চলে যাওয়ার জন্য যে উদ্বুদ্ধ হওয়ার যে শক্তি, সেই সব শক্তি কিন্তু আমরা গান থেকে, কবিতা থেকে পেয়েছি, আমরা জ্বালাময়ী বক্তৃতা থেকে পেয়েছি। যে কোনো বিপ্লব সফল করতে হলে কবিদের দরকার হয়, যে কোনো গণ অভ্যুত্থানকে সফল করতে হলে গানের দরকার হয়। কিন্তু যখন বিপ্লব এবং গণ অভ্যুত্থান সফল হয়ে গেল, তখন কবিরা হলো সবচেয়ে বেশি অভিভাবকহীন। তাদের এরকম একটা, এই অভ্যুত্থানের অনুষ্ঠান করা হবে, এরকম একটা অডিটোরিয়াম ভাড়া করতে কিন্তু প্রচুর টাকা দিতে হয়। ঠিক আছে, সংস্কৃতি উপদেষ্টা, মাননীয় সংস্কৃতি উপদেষ্টা এখানে বক্তৃতা দিয়ে গিয়েছেন। প্রশ্ন হলো, আমরা অনেকেই অনেক কাজ করছি, নিজের জায়গা থেকে নিজে যে কাজ করবে, এই কাজ তো দায়িত্ব, এই কাজ করতেই হবে। কিন্তু কবি লেখকদেরকে এই সময়, যারা সমাজের সবচেয়ে গুরুত্বপূর্ণ মানে আবেগ, চেতনা এবং মর্মবাণীকে ধারণ করে, তাদের বিকাশের জন্য, তাদের উদ্বুদ্ধ হওয়ার জন্য খুবই সলিড কিছু পদক্ষেপ নেওয়া দরকার। আমি একটা প্রস্তাব করি যে কোনো সংস্কৃতি সংগঠন যদি ঢাকা শহরে কোনো অডিটোরিয়ামে যদি প্রোগ্রাম করতে চায়, তাদেরকে কমপক্ষে মানে নির্ধারিত যে ভাড়া আছে সেই ভাড়ার কমপক্ষে 2/3 রেয়াত বা তাদেরকে এক্সাম্পশন দেওয়া দরকার, এবং এটা আইন করে ফেলা দরকার। আমি এটা এই জন্য বলছি যে সংস্কৃতি, কবি, সাহিত্যিক এবং লিটল ম্যাগাজিন যারা যা করেন, এটা কিন্তু জাতির সেই গুরুত্বপূর্ণ প্রাণ চেতনাকে বাঁচিয়ে রাখে, যেটা অভ্যুত্থানের মতো গুরুত্বপূর্ণ ক্রিটিক্যাল সময় বা হাসিনার মতো বড় বড় স্বৈর শাসকের বিরুদ্ধে আন্দোলনের সময় সবচেয়ে কাজে দেয়। এখন সেই চেতনাকে বাঁচিয়ে রাখার জন্য আপনি যদি রাষ্ট্রীয় আয়োজনে যদি বড় কোনো অবদান না রাখেন, তাহলে আমরা তাদের কাছ থেকে, সবচাইতে দুর্যোগের সময় আমরা যাদের কাছ থেকে আশ্রয় প্রার্থনা করি, যাদের বলিষ্ঠ কথা, গল্প, গান দ্বারা আমরা উদ্বুদ্ধ হওয়ার জন্য চেষ্টা করি, তাদের প্রতি আমাদের সঠিক দায়িত্ব পালন করা হবে না। যেমন যারা লিটল মেক করেন, আপনারা জানেন এগুলো বিক্রির মধ্য দিয়ে কোনো সংগঠন চালানো সম্ভব না, এটা লাভ করা সম্ভব না। যারা কবিতা পত্র বের করে, যারা কবিতার বই বের করে, যারা গল্প উপন্যাসের করে, যারা ছোট ছোট বিভিন্ন সংগঠন চালায়, এগুলো কিন্তু সব চিহ্নিত সংগঠন, কারা কাজ করে জানা যায়, এগুলো রেজিস্ট্রেশনও দরকার হয়, এগুলোর বিভিন্ন ধরনের প্ল্যাটফর্ম আছে। এই সব কবি সাহিত্যিক সংগঠনদেরকে যদি বিশেষ ব্যবস্থায় যদি সুবিধা না দেওয়া হয়, তাহলে এটাকে উদ্বুদ্ধ করা হবে না। আমরা শুধু বলার জন্যই বলে যাব, কিন্তু আমাদের কিন্তু প্রকৃত অবদান কিন্তু রাখা হবে না। যেমন লিটল ম্যাক যারা করেন, কবিতা পত্র যারা বের করেন, তাদের জন্য যে কোনো কাগজ একটা বিশেষ রেটে কিন্তু দেওয়া সম্ভব, এবং এই সব কিছুই দেওয়া সম্ভব একটা ট্রান্সপারেন্সির মধ্য দিয়ে। যেমন এই হল ভাড়া নিচ্ছেন, যদি একটা যুক্তি দেওয়া হয় যে বাংলা একাডেমির এই হল যদি কোনো সাংস্কৃতিক সংগঠনকে যদি কম টাকায় ভাড়া দেওয়া হয়, তাহলে এত অ্যাপ্লিকেশন আসবে যে আর কাউকে ভাড়া দেওয়া যাবে না, কারণ যেহেতু অল্প টাকা এভেল করে যায়, প্রচুর মানুষ প্রোগ্রাম করতে চাইবে। আরে ভাই, এটাই তো উদ্দেশ্য, প্রচুর মানুষ আসুক, প্রচুর প্রোগ্রাম হোক, এবং এইটা যেন নেপোটিজম না হয়, এটা যেন আত্মীয়তা এবং দলবাজিতে যেন নষ্ট না হয়। এর জন্য আধুনিক দুনিয়ায় সবচেয়ে বড় হাতিয়ার হলো যে ট্রান্সপারেন্সি, স্বচ্ছতা। আর অনলাইনের যুগে স্বচ্ছতার চেয়ে আর বড় কোনো মানে আর কোনো উপায় নেই। কে অ্যাপ্লিকেশন করছে, এটার জন্য একটা অ্যাপ করে দিলেই কিন্তু হলো, যে আগে অ্যাপ্লিকেশন করবে সে আগে হল পাবে। এবং এইভাবে যদি আপনি যদি পাবলিকলি যদি ডেটাটা আপনি যদি উন্মুক্ত করে দেন, আপনার বিরুদ্ধে কেউ কিন্তু পক্ষপাতিত্বের অভিযোগ আনবে না। আমাদের এখানে সবচেয়ে বড় যেটার অভাব, সেটা হলো স্বচ্ছতার অভাব। এত বড় বিপ্লবের পরও যদি আমরা স্বচ্ছতার সঙ্গে সংস্কৃতি জনদের জন্য, সাংস্কৃতিক কর্মীদের জন্য, সাংস্কৃতিক অ্যাক্টিভিস্টদের জন্য আমরা যদি বড় ধরনের কিছু না করতে পারি, তাহলে এই বিপ্লবের চেতনাকে ব্যবহার করে, একে উদ্দেশ্য করে, এর উপরে ভর করে আমরা বড় কিছু নির্মাণ করতে পারবো না। 1 বছর হয়ে গিয়েছে, আমরা স্বৈরাচার পতনের 1 বছর উদযাপন করবো আর মাত্র 2 দিনের মধ্যে, কিন্তু এখনো পর্যন্ত সংস্কৃতি জগতের মহা
বড় কোনো ঘটনা, কোনো উদ্যোগ, কোনো কিছুই কিন্তু এখনো পর্যন্ত আমাদের চোখে কিন্তু দৃশ্যমান হয়নি। এটা একটা ভয়াবহ একটা মানে পরাজয় আমরা বলতে পারি, কিন্তু সময় এখনো শেষ হয়ে যায়নি। আমার মনে হয় এই জন্য উদ্যোগ নেওয়া যেতে পারে। আমার একটা বিনীত একটা অনুরোধ আছে, সেটা হলো যে বাংলাদেশে সংস্কৃতি জগতে যারা কাজ করেন তাদের কাজের বিভিন্ন, আপনারা জানেন সংস্কৃতি হলো সবচেয়ে সূক্ষ্ম, সবচেয়ে স্পর্শকাতর কাজ, যেটা ইনস্ট্যান্ট বাজার মূল্য নাই। কিন্তু আপনি যখন মুক্তিযুদ্ধের মতো একটা যুদ্ধ করেন তখন আপনার প্রচুর গান এবং কবিতার দরকার হয়। প্রচুর গান এবং কবিতা ছাড়া মুক্তিযুদ্ধ করা যায় না। যেমন এই জুলাই যুদ্ধ কিন্তু গান এবং কবিতা। এই হান্নানের র্যাপ সং যেটা আমরা শুনেছি, আমি প্রথম রাতে যেদিন এই র্যাপ সং শুনেছি আমার কাছে তখন দ্বিগুণ, ত্রিগুণ, আরো বহুগুণ শক্তিতে আমার কাছে মনে হয়েছে কালকে শহীদ হলেও আমার কোনো আপত্তি নেই, আমার কোনো কষ্ট হবে না। একটা গানের কি শক্তি কল্পনা করেছেন, কথা তো গান, আরে আল্লাহ কি অবস্থা। এবং তারপর মেইন জনরা না, কমপ্লিটলি ডিফারেন্ট অফ ট্র্যাক জনরা, যেটা আমাদের এখনো সমাজে এবং গানের সঙ্গীতে এখনো মেইন স্ট্রিমিং হয়নি। এরকম একটা গানের কি শক্তি। এইসব উদ্যোগ এবং এইসব তরুণদেরকে যদি আমরা আরো সৃজনশীলতায় যদি আমরা যুক্ত রাখতে চাই, আমাদের তারা যে কোনো কাজ যা করতে চায় এর মধ্যে সবচেয়ে ইম্পর্টেন্ট হলো যে কাগজ কেনা, সবচেয়ে ইম্পর্টেন্ট হলো যে এরকম অডিটোরিয়াম খুব অল্প টাকায় ভাড়া করে প্রোগ্রাম করতে পারা। এই জন্য সংস্কৃতি মন্ত্রণালয়ের উচিত কমপক্ষে 1000 কোটি টাকার একটা এফডিআর গঠন করা। এবং 1000 কোটি টাকা এই সরকারের কাছে কোনো টাকাই না, খুবই অল্প টাকা। 1000 কোটি টাকার এফডিআর গঠন করা হোক, যেখান থেকে তরুণ সংস্কৃতি কর্মী, তরুণ কবি সাহিত্যিকদের বিভিন্ন প্রোগ্রামের জন্য যেখান থেকে ডোনেশন দেওয়া হবে, এবং এই ডোনেশন কোনো দিন মিসইউজ হবে না। যেমন বাংলা একাডেমি সহ অন্যান্য সকল জায়গায় যত কিছু দেওয়া হয় এটা কোনো পাবলিক উন্মুক্ত অবস্থা নাই। যে কোনো লেজার, যে কোনো ব্যাংক অ্যাকাউন্ট কিন্তু এখন উন্মুক্ত করে দেওয়া সম্ভব। সেই 1000 কোটির টাকার ফান্ড থেকে যত টাকা যাকে ডোনেশন দেওয়া হবে সব কিছু যদি একটা উন্মুক্ত অ্যাপ ব্যবহার করে যদি পরিচালনা করা হয়, তাহলে কোনোদিন দুর্নীতির অভিযোগ উঠবে না, কোনোদিন পক্ষপাতিত্বের অভিযোগ উঠবে না। আপনাদের সকলের কল্যাণ হোক। আমাকে কিছু বলতে দেওয়ার জন্য আমি আপনাদের কৃতজ্ঞতা প্রকাশ করছি। শহীদ পরিবারের প্রতি অসীম কৃতজ্ঞতা।